পুঁজিবাদ জন্ম থেকেই বর্ণবাদী, মানে পুঁজিবাদ মানেই বর্ণবাদী পুঁজিবাদ বা রেশিয়াল ক্যাপিটালিজম। পুঁজিবাদের সঠিক নাম এটাই, রেশিয়াল ক্যাপিটালিজম। সামন্তবাদী ইউরোপের বর্ণক্রম থেকেই এর জন্ম। তারও আগে কালো দার্শনিক বিপ্লবী ফ্রান্স ফানো বলছিলেন, ঔপনিবেশিক প্রেক্ষাপট পৃথিবীকে ভাগ করে দেয়, কোনো গোষ্ঠী বা প্রজাতির অন্তর্ভুক্তি বা বহির্ভুক্তির ঘটনা নির্দিষ্ট করে দেয়। শ্রমিক শ্রেণী কোথায় গেল? এই প্রশ্নটাই কি ঠিক প্রশ্ন? না, প্রশ্নটা ভুল এক অর্থে, কিন্তু প্রশ্নটা খুবই জরুরি। কেউ কেউ বলেন শ্রমিক শ্রেণী এখন আর নাই, কারখানা বন্ধ হয়ে গেছে, ইউনিয়ন দুর্বল হয়ে গেছে, আর তাই কি শ্রমিক শ্রেণীও উবে গেছে বা হারায় গেছে? না, একদমই ব্যাপারটা সেরকম না। শ্রমিক শ্রেণী কোথাও হারায় যায় না এই দুনিয়ায়, কিন্তু তাকে এমনভাবে পুনর্গঠন করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, নতুন নাম দেওয়া হয়েছে, আর রাজনৈতিকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ছে যে শ্রমিক শ্রেণীকে চেনাই কঠিন হয়ে পড়ছে। এই প্রশ্নটা এই অর্থে তাই ভুল। সেদিক থেকে আসল প্রশ্ন হইল, শ্রমিক শ্রেণীর সঙ্গে কি করা হইল, কে করলো, কোন কলকাঠি নাড়া হইল? আজকের পর্বে আমরা ঠিক এই প্রশ্নটাই আলাপ করব, সমাজতাত্ত্বিক, উত্তর ঔপনিবেশিক, উপনিবেশিক এবং মার্কসিস্ট তত্ত্বের ইতিহাসের জায়গা থেকে। বন্ধুরা, সামান্য বিশেষের আজকের পর্বে স্বাগতম। অরূপ রাহি আছি আপনাদের সঙ্গে। কারখানা সরে গেছে, শ্রমিক শ্রেণী আসলে সরে নাই। প্রথম কথাটা সহজ, ম্যানচেস্টার আর ডেট্রয়েটের কারখানা বন্ধ হয়েছে, কিন্তু সেই উৎপাদন আজ দুনিয়া থেকে নিশ্চিহ্ন কিন্তু হয়। সেটা চলে আসছে ঢাকায়, সেটা সেনজেনে চলে গেছে, সেটা ভিয়েতনামে গেছে, সেটা মেক্সিকোতে গেছে। রানা প্লাজার যে গার্মেন্টস শ্রমিক আর ফক্সকনের ইলেকট্রনিক্সের শ্রমিক, এরা আজকের শিল্প প্রলেতারিয়েত আপনি চিন্তা করতে পারেন। মার্কস যে শ্রম শোষণের কথা লিখে গেছেন 19বিংশ শতকে, সেটা আজও চলতেছে, কিন্তু অন্যভাবে, অন্য ফর্মে, অন্য আকারে প্রকারে। আর ইউরোপ আমেরিকায় সেখানে শিল্প শ্রমিক বিলুপ্ত হয় নাই, রূপান্তরিত হয়েছে। কারখানা শ্রমিক হয়ে গেছে গুদামের কর্মী, ডেলিভারি রাইডার, কেয়ার ওয়ার্কার বা সেবা শ্রমিক, কল সেন্টারের এজেন্টে পরিণত হয়েছে। অর্থনীতিবিদ ডেভিড হার্ভে এইটার নাম দিয়েছিলেন অ্যাকুমুলেশন বাই ডিসপোজিশন। যেমন IMF এর কাঠামোগত সংস্কার, বেসরকারীকরণ, লাখের সম্পত্তিকে বেড়া দেওয়া, এইগুলা তার প্রক্রিয়ার অংশ। পুঁজির প্রাথমিক সঞ্চয়ন বলে যে ব্যাপারটা, সেটা কখনো আসলে শেষ হয় না। এইটা প্রাক ইতিহাসও নয় পুঁজির চরিত্রের জায়গা থেকে দেখলে, এটা পুঁজির স্থায়ী চরিত্র। প্রলেতারিয়েট হওয়ার সুযোগও আসলে এখনকার এই দুনিয়ার এই বিশ্বায়িত পুঁজির সময়ে নাই। এবং এখানেই ডেভিড হার্ভের তত্ত্বের একটা সমস্যার দিক আমরা আলাপ করব। তিনি ধরে নেন জমি থেকে উচ্ছেদ হইলেই মানুষ কারখানায় যাবে, শ্রমিক হয়ে যাবে, এবং তারপরে তারা সংগঠিত হবে। পুরনো ধারার মার্কসিস্টরা, পুরনো ধারার যারা মার্কসিস্ট কাণ্ডজ্ঞান নিয়ে চলেন, তারা সেটাই আমাদেরকে জানান। কিন্তু বাংলাদেশ, ভারত বা আফ্রিকার বাস্তবতা দেখায় সম্পূর্ণ আলাদা জিনিস। এখানে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজতাত্ত্বিক এবং অর্থনীতিবিদ কল্যাণ সেনালের কথা আজকে আপনাদের সঙ্গে আলাপ করব। তার আলাপ ছাড়া এই আলাপটা অসম্পূর্ণ থেকে যাবে। তার রিথিঙ্কিং ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট বইতে তিনি দেখান, উত্তর ঔপনিবেশিক পুঁজিবাদ বা পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম মানুষকে উচ্ছেদ করে, কিন্তু শোষণের জন্য শুষে নেয় না বা উচ্ছেদ হওয়া সবাইকে কারখানা বা শিল্প শ্রমিকে পরিণত করে না, বরং কারখানার জন্য একটা স্থায়ী অপ্রয়োজনীয় জনগোষ্ঠী তৈরি হয়। ঢাকার হকার, রিক্সা চালক, বস্তির অনিয়মিত শ্রমিক, রাইডার, এই সব মানুষ যারা প্রয়োজন অর্থনীতি বা নিড ইকোনমি বলে একটা কনসেপ্ট কল্যাণ সেনাল দেন, সেই নিড ইকোনমি বা প্রয়োজন অর্থনীতিতে বাস করেন। মার্কসের রিজার্ভ আর্মি, যেটা মার্কসিস্ট ধারণার মধ্যে পড়ে, মার্কসের রিজার্ভ আর্মি, এরা সেই রিজার্ভ আর্মি নন। কারণ এদের আর কারখানায় কোনোদিন ডাক আসবে না। হয়তো তাদের টিকিয়ে রাখা হয় মাইক্রো ক্রেডিট, রাষ্ট্রীয় ভর্তুকি, কর্মসংস্থান প্রকল্পের মধ্য দিয়ে, যা সমাধান নয়, ব্যবস্থাপনা। কিসের? ক্ষোভের, বিদ্রোহের, প্রতিরোধের এবং দারিদ্র্যের। কল্যাণ সেনালের ভাষায় এদের
প্রোলেটেরিয়াত হওয়ারও সুযোগ নাই। রাষ্ট্রীয় কল্যাণের বা রাষ্ট্রীয় যেসব জনকল্যাণমুখী প্রকল্প থাকে সেই সব প্রকল্পের সামান্য বরাদ্দ দিয়ে তাদের বিদ্রোহ ঠেকায় রাখা হয়। মানে বাংলাদেশের মতন পোস্ট কলোনিয়াল পুঁজিবাদে ইউরোপীয় শিল্প বিপ্লবের মাধ্যমে হাজির হওয়া যে শ্রমিক শ্রেণীর রূপ আমরা দেখছিলাম সেইটা হাজির হবে না। শ্রমিক থাকবে, নিঃস্ব মানুষ থাকবে, রাইডার থাকবে, ইনফরমাল ইকোনমির অস্থায়ী কর্মী থাকবে, কিন্তু সেকালের পশ্চিমের মতো ফর্মাল রূপের সংগঠিত শ্রমিক শ্রেণী হিসেবে আর হয়তো শ্রমিক শ্রেণী হাজির হবে না বাংলাদেশের মতো সমাজে। এইবার আমরা মার্কসের জীবনের শেষের দিকে মার্কস এই শ্রমিক শ্রেণী এবং বিপ্লব নিয়ে কী ভাবছিলেন তার সামান্য ইশারা দিব এই অংশের আলাপে। বিংশ শতাব্দীর প্রধান মার্কসবাদী পাঠ ছিল একটা একরৈখিক এবং ইউরোকেন্দ্রিক পাঠ, যেমন ইতিহাস একটাই পথ বেয়ে চলবে, ইংল্যান্ডের যে শিল্প শ্রমিক সেই পথের আদর্শ নমুনা। কেভিন অ্যান্ডারসনের দ্য লেট মার্কস রেভলিউশনারি রোডস এই বইটাতে মার্কসের সেই পুরনো পাঠের মানে মার্কস সম্পর্কিত আমাদের পুরনো পাঠের ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে। রাশিয়া, ভারত, আয়ারল্যান্ড, আলজেরিয়া, উত্তর আমেরিকার আদিবাসী সমাজ নিয়ে মার্কসের শেষ জীবনের অপ্রকাশিত নোটবুক, মার্কসের নানান রচনার মার্কসের নিজের হাতে করা সংস্কার এবং পরিমার্জন বা পরিবর্তনের দলিলপত্র ঘেঁটে কেভিন অ্যান্ডারসন দেখান যে প্রৌঢ় মার্কস সম্পূর্ণ ভিন্ন একটা তত্ত্ব গড়ে তুলতেছিলেন। 1881 সালে রুশ বিপ্লবী ভেরা জাসুলিসকে লেখা চিঠিতে মার্কস বললেন, পুঁজিবাদী বিকাশের যে একটা ঐতিহাসিক অনিবার্যতার ধারণা বা বাস্তবতা আমরা ইউরোপে দেখতে পাইছি তা কেবলই পশ্চিম ইউরোপের জন্য প্রযোজ্য। রাশিয়ার অফসিনা বা গ্রামীণ কমিউন সেটা পুঁজিবাদের মধ্য দিয়ে না গিয়েও সমাজতন্ত্রের সূচনা বিন্দু হতে পারে বলে মার্কস ভাবতেছেন শেষের দিকে এসে। বিপ্লব পশ্চিম থেকে পূর্বে আসবে না, উপনিবেশিত পরিধি থেকেও কেন্দ্রে আঘাত আসতে পারে বিপ্লবের। যেমন আয়ারল্যান্ড নিয়েও মার্কসের মত পাল্টে গেছিল। মার্কস বললেন, ইংরেজ শ্রমিক শ্রেণী নিজেকে মুক্ত করতে পারবে না যতদিন সে আয়ারল্যান্ডকে পদানত করে রাখবে। অ্যান্ডারসন আরও দেখাচ্ছেন, মার্কস মর্গানের আইরোকোয়া আদিবাসী সমাজের সমষ্টিগত অর্থনীতিকে সমাজতন্ত্রের পূর্বরূপ হিসেবে দেখতে চেষ্টা করতেছিলেন। সার কথা হলো, প্রৌঢ় মার্কস ছিলেন বহুরৈখিক, ইউরোকেন্দ্রিকতা বিরোধী, পরিবেশ সচেতন এবং নারীবাদী বাঁকের মার্কস, যাকে গোঁড়া যান্ত্রিক মার্কসবাদ চেপে রাখছিল এতদিন। বর্ণবাদ, জাতিবাদ আর উপনিবেশের ভূমিকা আলাপ করা ছাড়া শ্রমিক শ্রেণী নিয়ে আলাপ করা বৃথা। শ্রমিক শ্রেণী নিয়ে কিছুই বলা হয় না যদি আমরা এর উৎস, বিকাশ এবং বর্তমান হালের সাথে বর্ণবাদ, জাতিবাদ আর উপনিবেশের ভূমিকা আলাপ না করি। শ্রমিক শ্রেণী কখনোই একরকম দেখতে ব্যাপার ছিল না বা হোমোজেনাস ছিল না। শ্রমিক শ্রেণী জন্ম থেকেই বর্ণ, লিঙ্গ, জাতি এবং ঔপনিবেশিক ক্রম বা হায়ারার্কি দিয়ে গড়া, বাইরে থেকে চাপানো বিভাজন সেখানে কাজ করে নাই ওই অর্থে। কালো দার্শনিক, যিনি ব্ল্যাক মার্কসিজম ধারার একজন প্রবক্তা, সেড্রিক রবিনসন দেখাইছেন, পুঁজিবাদ জন্ম থেকেই বর্ণবাদী, মানে পুঁজিবাদ মানেই বর্ণবাদী পুঁজিবাদ বা রেশিয়াল ক্যাপিটালিজম। পুঁজিবাদের সঠিক নাম এটাই, রেশিয়াল ক্যাপিটালিজম। সামন্তবাদী ইউরোপের বর্ণক্রম থেকেই এর জন্ম। তারও আগে কালো দার্শনিক বিপ্লবী ফ্রান্স ফানো বলছিলেন, ঔপনিবেশিক প্রেক্ষাপট পৃথিবীকে ভাগ করে দেয়, কোনো গোষ্ঠী বা প্রজাতির অন্তর্ভুক্তি বা বহির্ভুক্তির ঘটনা নির্দিষ্ট করে দেয়। আরেক বাঙালি বংশোদ্ভূত তাত্ত্বিক গার্গী ভট্টাচার্যের কথা এখানে একটু উল্লেখ করা দরকার। গার্গী ভট্টাচার্য সেড্রিক রবিনসনের চিন্তাকে আরও আগায় নেন। তার যুক্তি হইল, রেশিয়াল ক্যাপিটালিজম বা বর্ণবাদী পুঁজিবাদ হইল সংহতি ভাঙার কৌশল। পুঁজিবাদ এমনভাবে শোষণ সাজায় যাতে বিভিন্ন বর্ণের শ্রমিকরা নিজেদের শোষণকে আলাদা সমস্যা বলে মনে করে। রেশিয়াল ভাড়া, শিক্ষার ব্যয়, কাজের অনিশ্চয়তা, সব বর্ণের মানুষ ভুগতেছে এসবে, কিন্তু বর্ণগত পার্থক্য এই সাধারণ শোষণকে দৃশ্যমান হতে দেয় না। তিনি 4টা লেন্সে রেশিয়াল ক্যাপিটালিজম দেখান: কারাগার, সীমান্ত, ঋণ এবং প্ল্যাটফর্ম। মানে ধরা যাক
অ্যামাজন বা উবার বা অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক যে নতুন পুঁজি ব্যবসা ইত্যাদি। রুথ উইলসন গিলমোর বলেন, গণ কারাবন্দীকরণ হলো একটা শ্রেণীযুদ্ধ। শিল্প বিলোপের ফলে তৈরি হওয়া উদ্বৃত্ত জনগোষ্ঠীর ব্যবস্থাপনার হাতিয়ার এই গণ কারাবন্দীকরণ। আর পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজমে বাংলাদেশ বা ভারত বা আফ্রিকার মতো উত্তর উপনিবেশিক পুঁজিবাদে সেসবেরই বৈশ্বিক মাত্রা এবং স্থানীয় মাত্রা আমরা চালু থাকতে দেখব যদি আমরা পর্যবেক্ষণ করি। এবার জাপানি দার্শনিক কোজিন কারাতানির আলাপ। কোজিন কারাতানি জিজ্ঞেস করেন, কেন শ্রমিকরা এত সহজে এক হইতে পারে না? তার দ্য স্ট্রাকচার অফ ওয়ার্ল্ড হিস্ট্রিতে তিনি দেখান, পুঁজি, জাতিরাষ্ট্র ও জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ মিলে তৈরি করে একটা বোরোমিয়ান গিট। তিনটা বলয় এমনভাবে আটকানো যে একটা খুলতে গেলে বাকিগুলো আরো শক্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ, রাষ্ট্রীয়করণ করলে রাষ্ট্র পুঁজিবাদ হয়, পুঁজিবাদ চ্যালেঞ্জ না করে জাতীয়তাবাদ করলে নতুন পতাকায় পুরনো শোষণ চলে। গার্গী ভট্টাচার্যের চার মাত্রা যদি আমরা এখন কারাতানির মডেলে মেলাই, তাহলে দেখব সীমান্ত হলো রাষ্ট্র যা সেবা করতেছে পুঁজিকে, অভিবাসন আইন শ্রমবাজার নিয়ন্ত্রণ করে, বিভাজন করে, জাতীয়তাবোধ দিয়ে বর্ণায়িত শ্রমিককে বিভক্ত করে। জোডি ডিন একজন বামপন্থী তাত্ত্বিক, তিনি বলেন, কমিউনিকেটিভ ক্যাপিটালিজম, উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া বলতে পারি আমরা, শ্রমিকদের রাজনৈতিক শক্তিকে শোষণ করে নেয়। প্রতিটা রাজনৈতিক টুইট, প্রতিটা ভাইরাল ভিডিও প্ল্যাটফর্মের বিজ্ঞাপন রাজস্বে পরিণত হয়। ক্ষোভ, রাগ, বিদ্রোহ, সংগ্রামের, আন্দোলনের শক্তি কন্টেন্টে পরিণত হয়, সংগঠনে নয়। তার 2025 সালের কাজে ডিন দেখান, প্ল্যাটফর্ম মনোপলি এবং আর্থিক রেন্টিয়ারদের মিলিত শ্রেণী একটা স্থায়ী ঋণগ্রস্ত নির্ভরশীল বর্গ তৈরি করছে। এইটা হচ্ছে পশ্চিমা সমাজে ফ্যাসিবাদের উর্বর ঘাঁটি, উর্বর মাটিও। পশ্চিমে শ্রমিক শ্রেণীর বড় অংশ আজ দক্ষিণপন্থী, কর্তৃত্ববাদী এবং ফ্যাসিস্ট রাজনীতির দিকে ঝুঁকতেছে এইসব কারণে। স্লাভয় জিজেক ওয়াল্টার বেঞ্জামিনের কথা মনে করায় দিয়ে বলেন, প্রতিটা ফ্যাসিবাদের উত্থানের পেছনে আছে একটা ব্যর্থ বিপ্লব। গার্গী ভট্টাচার্যের ধারণা এখানে যুক্ত করে বলা যায়, শ্বেতাঙ্গ শ্রমিকের শ্বেত জাতীয়তাবাদী পরিচয়ে নিজেকে বাধাটা বিভ্রান্তি নয়, এইটা বর্ণবাদী পুঁজিবাদ বা রেশিয়াল ক্যাপিটালিজমের পরিকল্পিত ফল, পরিকল্পিত ব্যবস্থা। পশ্চিমের ফ্যাসিবাদ তার আদর্শিক রাজনৈতিক প্রকাশ এবং ফলাফল। এতক্ষণ আলাপে আমরা দেখলাম শ্রমিক শ্রেণী যেখানে যেভাবে থাকবার কথা সেখানেই আছে, সেইভাবেই আছে। প্রশ্ন হইল, আমরা দেখতে চাইতেছি কিনা, দেখার উপায় কি আছে আমাদের হাতে, এবং আমরা কিভাবে দেখতেছি তার উপর ব্যাপারটা নির্ভর করতেছে। শিল্প বিপ্লবের শ্রমিক শ্রেণীর রূপে আর দুনিয়ায় কোথাও শ্রমিক শ্রেণী নাই। শ্রমিক শ্রেণী আছে ঢাকা, চট্টগ্রামের গার্মেন্টস কারখানায়, বার্মিংহামের গুদামে, লাগোসের ডেলিভারি নেটওয়ার্কে, হংকংয়ের গৃহকর্মীর ঘরে, উপসাগরীয় দেশের অভিবাসী শ্রমিক শিবিরে, ঢাকার অনানুষ্ঠানিক বা ইনফরমাল বা নিড ইকোনমিতে, প্ল্যাটফর্ম ইকোনমিতে চাকরি ঝুঁকিতে থাকা কর্মী হিসেবে। আছে পশ্চিমে ঋণগ্রস্ত শিক্ষার্থীর মধ্যে, সীমান্ত পেরিয়ে আসা মানুষের মধ্যে। প্রৌঢ় মার্কস যেমন দেখাইছিলেন, তারা ছিল ঔপনিবেশিক লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই করা আয়ারল্যান্ডের কৃষক সমাজে, সমষ্টিগত ভূমি রক্ষা করা রাশিয়ার অবসিনাতে এবং আদিবাসী সমাজে। আজকের শ্রমিক শ্রেণী আসলে ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদের শিকার নানা ধরনের মুসলিম মানুষ, শ্রান্ত মানুষ, নিঃস্ব মানুষ, প্রিক্যারিয়েট বা ঝুলন্ত আর কোনো মতে নাক জেগে থাকা কর্মী মানুষ। বামপন্থা যদি তাদেরকে মার্কস পড়ে দেখতে চান, খুঁজে পাইতে চান, তাহলে মার্কসকে নতুন করে পড়তে হবে, বৈশ্বিক মার্কসকে জানতে হবে। বামপন্থার কি সেই তাত্ত্বিক সাহস আর সাংগঠনিক ইচ্ছাশক্তি আছে তাদের খুঁজে বের করা? তাইলে আজকের আলাপের সারসংক্ষেপ করি এখন। 1, শ্রমিক শ্রেণী বৈশ্বিক, বহুমাত্রিক এবং কাঠামোগতভাবে বিভক্ত, আর ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদ বা কলোনিয়াল রেশিয়াল ক্যাপিটালিজম
সেই বিভাজনকে সক্রিয়ভাবে পুনরুৎপাদন করে। 2, বৈশ্বিক দক্ষিণের বা গ্লোবাল সাউথের যে উদ্বৃত্ত বা বাহুল্য শ্রমজীবী মানুষ, তারা শাস্ত্রীয় বা প্রচলিত কাণ্ডজ্ঞানের অর্থে প্রলেতারিয়াত নন, তারা কল্যাণ চ্যানেলের ভাষায় প্রয়োজন অর্থনীতি বা নিড ইকোনমির বাসিন্দা। গার্গী ভট্টাচার্যের ভাষায় পুঁজির হিসেবে বর্জনীয় কল্যাণের সামান্য সুতায়, মানে জনকল্যাণের বা সমাজসেবার তহবিলের সামান্য সুতায় বিদ্রোহ ঠেকায় রাখা মানুষ। 3, পুঁজি, জাতিরাষ্ট্র এবং রাষ্ট্রীয়তাবোধ সমস্ত বর্ণনীয় রূপ সহ একসঙ্গে মোকাবেলা করতে হবে। 4, পশ্চিমের ফ্যাসিবাদ, বামপন্থার দুর্বলতার ফল এবং রেশিয়াল ক্যাপিটালিজমের বা বর্ণবাদী পুঁজিবাদের সংহতি ভাঙার কৌশলের পরিণতি। বাংলাদেশের মতো পোস্ট কলোনিয়াল বা উত্তর উপনিবেশিক পুঁজিবাদে সংহতি ভাঙে পরিচয় ফ্যাসিবাদী রাজনীতির মাধ্যমে। 5, প্রৌঢ় মার্ক্সের মতে আদিবাসীর সমষ্টিগত সম্পদ, রাশিয়ার গ্রামীণ কমিউন বা অপসিনা, এগুলোও বিপ্লবের সম্পদ, প্রতিবন্ধক নয়। মার্ক্সের বিপ্লব ধারণা স্থির একটা জায়গায় যান্ত্রিক ধরনের ছিল না। সে নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে আলাপ করব। 6, দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগান পুনর্নির্মাণ দাবি করে। নিচ থেকে, ফ্রম দ্য বিলো, জমিন থেকে, বাস্তব সংগ্রাম থেকে, ঔপনিবেশিক এবং ইউরোকেন্দ্রিকতা মুক্ত বিশ্ববিখ্যাত দিয়ে নতুন রকম স্লোগান নির্মাণ করার প্রশ্ন হাজির। আজকের শ্রমিক শ্রেণী আসলে বৈশ্বিক ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদের শিকার নানা ধরনের মজলুম মানুষ। শিল্প বিপ্লবের মডেল শ্রমিক শ্রেণী দিয়ে যাকে চেনা যায় না, কিন্তু আজকেও ঔপনিবেশিক বর্ণবাদী পুঁজিবাদের কেবল ফর্মাল শ্রমিক না, সমাজের সবাই মুষ্টিমেয় সুবিধাভোগী বাদে এই পুঁজিবাদের শিকার। পুঁজিবাদের শিকার মজলুম মেজরিটি। এই মেজরিটির মুক্তির প্রশ্ন আজকের ফর্মাল ইনফর্মাল প্রান্তিক নিঃস্ব শ্রমিকের অধিকার, মর্যাদা, সম্মানের প্রশ্ন, এবং সেটা মুষ্টিমেয়েরও মুক্তির প্রশ্ন, সম্মান এবং মর্যাদার প্রশ্ন।